জামায়াত। তো ক্ষমতায় গেলে কি করতে চায় জামায়াত, সেইটা বলতে গেলে আমরা একটু পড়ি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ, উনার কথাটা তুলে নিয়ে আসার কারণ উনার কথাটা একটু প্রতিনিধিত্বমূলক মনে হয়েছে। উনি বলছেন, আমরা তাকে কোট করছি, উনি বলছেন আমরা চাই এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সে বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত, বৈষম্যহীন। সেখানে প্রায়োরিটি পাবে যেটি, তা হলো দুর্নীতি নির্মূল করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। আগে নিজেদের আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার আওতায় আনবো। কোট শেষ। নির্বাচনে বিজয়ী দেশকে কিভাবে চালানো যায় বা কিভাবে চালাতে চায় জামায়াত, এই প্রসঙ্গে গণমাধ্যমে এই মন্তব্য করেন এই জনাব হামিদুর রহমান আজাদ। এখন এই 15 মাসের দুর্নীতি চাঁদাবাজি নিয়ে জামাত নেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে বেশিরভাগই মূলত রাজনৈতিকভাবে বিএনপিকে পর্যদস্ত করতে, এরকম বলে মনে হয়। নিজেরা ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি কিভাবে দূর করবেন সেই রূপরেখা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমি আবারও রূপরেখা বা রোডম্যাপের কথা বলি, যে রূপরেখা বা রোডম্যাপ দিয়ে আমরা বুঝতে পারবো যে আপনি কেমনে করবেন এটা, মানে দুর্নীতি কেমনে দূর করবেন, দুর্নীতির কোন কোন জায়গাগুলিতে আপনারা দুর্নীতি দূর করবেন। আপনারা বলেন বটে যে এবার নতুন ভাবে আমরা এটা দেখতে, নতুন দেখার ব্যাপারটা আমরা আসছি, মানে জামাতের মনোভাবটা এমন যে ক্ষমতায় এলে হাতে থাকা একটা চেরাগে ঘষা দিলেই আলাদিনের দৈত্য হাজির হয়ে দুর্নীতি চাঁদাবাজি এগুলি দূর করে দেবে। জোট আমলে আমরা দুর্নীতিতে পরপর চ্যাম্পিয়ন হতে, মানে কয়েকবার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার, কেউ বলে 5 বার চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের যে বদনাম, তার কোনো ভাগ নিতে চায় না জামায়াত। অথচ সেই সরকারে জামায়াতের 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, তাদের ক্ষেত্রে তারা জামায়াত অবস্থানটা নেয় যে শুধু বিএনপি সরকার পুরোটাই দুর্নীতিগ্রস্ত ছিল, শুধু জামায়াতের 2 মন্ত্রণালয়ে বা জামায়াতের 2 মন্ত্রী যে মন্ত্রণালয় ছিলেন সেখানে দুর্নীতি ছিল না, কিন্তু বাকি সব মন্ত্রণালয়ে দুর্নীতি থাকলো। ক্যাবিনেটে তারা 2 জন বসলেন, তারা কি তাদের আপত্তির কথা সেই সময় সেই প্রধানমন্ত্রীকে বা যে ক্যাবিনেটে যিনি সভাটা পরিচালনা করছেন তাদেরকে জানিয়েছিলেন? জামাতের মন্ত্রীরা কি তখন কোনো প্রতিবাদ করেছিলেন? জামাতের মন্ত্রীরা কি তখন বলেছেন যে দেশে দুর্নীতি হচ্ছে, বিএনপি দুর্নীতি করছে, আমরা পারতেও ঠেকাতে পারছি না? না, করেন নাই। কারণ তখন তাদের কাছে মনে হয়েছে যে না, এই প্রতিবাদ করলে অন্য শক্তিশালী হবে বা তাদের অবস্থা দুর্বল হবে। তারা মন্ত্রী থেকে যেতে চেয়েছিলেন 5 বছর, সেই জন্য তারা কিন্তু ওই সময় প্রতিবাদ করেন নাই। এখন যেটা তারা বলছেন যে বিএনপি দুর্নীতি করেছে, তারা দুর্নীতি করে নাই, তাদের 2 মন্ত্রী নাকি দুর্নীতি করে নাই। জামায়াতের অনেক পুরনো স্লোগান আছে, আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই, ইসলামী শরিয়ার হুকুমতের বিষয়ে তাদের অনেক নেতার বক্তব্য আছে। তাই তাদের ভোট দিলে কোট আনকোট বেহেশতে টিকিট পাওয়া যাবে, শেষ বিচারের দিনে শুধু দাড়িপাল্লা থাকবে। গত 15 মাসে এমন বক্তব্য দিয়েছেন জামাতের কোনো নেতা, তাদের অনুসারী ব্যক্তিবর্গ। সমস্যা হচ্ছে এসব বিষয়ে জামাতের দায়িত্বশীল কাউকে জিজ্ঞেস করলে তারা বলেন যে এগুলি ব্যক্তি বিশেষের মতামত, এগুলি জামাত বা জামাতের দলের অবস্থান না। আমি এখানে একটা জিনিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহর আইন চাই মানেটা কি? মানে বাংলাদেশে কি আল্লাহর আইন নাই? মানে আল্লাহর আইন নাই এরকম কোনো কিছু এই জিনিস কি পৃথিবীতে আছে আসলে? মানে আল্লাহর আইনের বাইরে বা আল্লাহর আওতার বাইরে কি কোথাও জায়গা আছে? এখন আপনি বলতে পারেন যে আমরা মানি না সেটা। এখন রাষ্ট্রীয়ভাবে সেই আইন নিশ্চিত করা গেলে তারপরে সেটা আমরা মানতে শুরু করব। আমি এই কথার সাথে আপনাদের সাথে একদম একমত না। যে আইন মানে তার পিছনে পুলিশ না থাকলেও সে আইন মানে। রমজান মাসে আমার যে বন্ধু রোজা রাখে, আমার যে আত্মীয় রোজা রাখেন, যে আমরা রোজা রাখি, তারা কি আসলে মানে আমাদের পিছনে পুলিশ লাগে? যে এরকম প্রচন্ড গরমে পানির তৃষ্ণা যখন বুকের ছাতি ফেটে যাচ্ছে তখন আমরা বাথরুমে গিয়ে কোত করে একটু পানি খেয়ে ফেলি, এর পিছনে কি আমাদের পুলিশ লাগে? আমরা যখন কোনো একটা জায়গায় গেলে শুকরের মাংস খেতে অস্বীকৃতি জানাই, তখন কি আমাদের পিছনে পুলিশ লাগে? লাগে না তো। আপনি কি করে মনে করলেন যে যারা দুর্নীতি করতেছেন তারা হচ্ছে আল্লাহর কথা শুনতেছেন না, কোরআনের কথা শুনতেছেন না, তারা শুনবেন শফিকুর রহমানের কথা? এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? তারপর আবার দেখেন, এইবার মানে জামায়াত যাদের সাথে নির্বাচনী সমঝোতা করতেছে, তাদের মধ্যে কিছু দল আবার হচ্ছে ইসলামী খেলাফত ছাড়া আর অন্য কোনো শাসন ব্যবস্থা আশ্রয় রাখেন না। এই 15 মাসে জামায়াত সহ এই দলগুলি আবার বেশি সোচ্চার হচ্ছে জুলাই স্পিরিট বা জুলাই সন্ধ্যা। আগে প্রথমে আমি তাদের খেলাফতের ব্যাপারটা আমরা আসি। আমরা কিন্তু বারবার তাদের প্রশ্ন করছি যে আপনারা যে খেলাফত চাইছেন, এই খেলাফতটা আপনারা কিভাবে কার্যকর করবেন, মানে কাদের মতো করে কার্যকর করবেন? তারা এক এক সময় এক এক রকম কথা বলেন এবং তারা এটা এই পৃথিবীর কোন দেশের খেলাফতের আদলে তারা এটা করবেন, অর্থাৎ পৃথিবীর কোন দেশের শরিয়া আইনের মানে আদলে তারা এটা করবেন, তারা এটা পরিপূর্ণ জবাব দেন না। তারা বলে যে এটা পরে এইটা ঠিক করবেন। খুবই ইন্টারেস্টিংলি তারা বলে যে আমরা আগে নির্বাচিত হই, তারপরে আমরা এটার মধ্যে থেকে এটা বলবো যে এটার মধ্যে আমরা এটা কি করবো। মানে জনগণকে আপনারা আগে বলবেন না? কেন বলবেন না? আমরা শুনি
আমাদের তো আমরা শুনি যে আমরা কিরকম একটা দেশ, কিরকম একটা আইন, কিরকম একটা কি পেতে যাচ্ছি, সে শুনলে তো অসুবিধা নাই। আমি জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী একটি বিষয় শুধু পরিষ্কার, যে তাদের দলের নীতি নির্ধারক হিসেবে অন্য কোনো ধর্মের কেউ আসতে পারবে না, থাকতে হবে শুধু সহযোগী হিসাবে। তারপরও এবার তারা একটি আসনে একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী ঘোষণা করে কিছুটা চমক দেখিয়েছে। অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামাত অনুসারী ছাত্র সংগঠনের বা জামায়াতের, মানে এদের মধ্যে কেউ কেউ আছেন আবার কিন্তু তারা মানে জামায়াত অনুসারী যে ছাত্র সংগঠন আছেন, ছাত্র শিবির, তাদের সরাসরি তাদের হয়ে নির্বাচন করেন নাই, কিন্তু তারা ছাত্র শিবির এবং জামায়াতের অনুসারী। পরবর্তীতে তাদের সকল কথাই, স্লোগানে, বক্তব্যে সেটি বোঝা গেছে, কিন্তু তারা সেটি মানে যখন তারা নির্বাচন করেছেন তারা তখন এটা বলেন নাই। কিন্তু যারা বলেছেন তারাও যেভাবে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন, সেইখানে জামায়াতের নারী নীতি বা ইসলামী ছাত্র শিবিরের নারী নীতির সাথে তাদের প্রচার প্রচারণা যা কিছু বলেছেন তা একটু সাংঘর্ষিক কিনা, তা থেকে তারা সরে আসছেন কিনা, এমন 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 যারা মনে করেছিলেন বা আমরাও যাদেরকে প্রশ্ন করেছিলাম তারা এরকম উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, কিছু সংস্কার তারা করতে পারবেন, কিন্তু সেই সব সংস্কারের লক্ষণ কিন্তু আমরা আসলে সংসদে দেখি নাই। তো এইটা ইন্টারেস্টিং ঘটনা যে জামায়াত তার সারা বাংলাদেশে তারা প্রার্থী দিয়েছে, তারা এখানে কোনো নারী প্রার্থী দেয় নাই। আমরা এনসিপির কথা বলতে পারি, এনসিপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নারী নেত্রী কিন্তু জামায়াতের সাথে যখন জোটটা হতে থাকলো তখন তারা বললেন যে তারা আসলে নির্বাচন করবেন না, এবং তারা এই যে প্রতিবাদ জানিয়ে বের হয়ে গেলেন বা নির্বাচন করতে না চাইলেন, সেইটা কিন্তু এনসিপির যারা নীতি নির্ধারক আছেন তারা এটাকে খুব বেশি গুরুত্ব দেন নাই। কোনো রকম নারী প্রার্থী ছাড়াই তারা আবার জামায়াত জোটের সাথে সম্পৃক্ত হলেন। এই দায় কিন্তু আমরা আসলে জামাত্রে দিতে পারবো না। অন্যদিকে যখন কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক, জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারকদের পক্ষ থেকে নারীদের কাজ 8 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা করা, পরে আবার এগুলির আমরা নানা রকম ব্যাখ্যা শুনেছি, কিন্তু এই কথা ঠিক যে মানে জামায়াতে ইসলামীর মনে করে বা জামায়াত ইসলাম যারা সমর্থন করে তারা মনে করে যে নারীদের আসলে কাজ না করে যদি নারীরা ঘরে থাকে তাহলে এটা আসলে ভালোই হবে। এটা এছাড়া জামাতের জোট সঙ্গী হিসাবে, মানে এটা তাদের কথা, এটা একদম পরিষ্কার যে নারীদের কাজ, পুরুষদের কাজ, এরকম কাজ যেরকম আলাদা আলাদা করা আছে, সেই ক্ষেত্রে তারা নারীরা ঘরে থাকলে তারা একরকম খুশি। আবার যদিও তারা মুখে অনেক সময় বলে যে আমরা তো মেয়েদের কাজের পরিবেশ ঠিক করতে চাই, সেক্ষেত্রে ছেলেরা মেয়েরা একসাথে কাজ করার বা তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাই মূল লক্ষ্য, নারীদেরকে ঠিক ঘরবন্দি তারা করতে চান না, এই কথাও বলেন। কিন্তু আমরা জামাতের জোট সঙ্গী হিসাবে বা ভোট সঙ্গী হিসাবে যাদেরকে পাই, তাদের মধ্যে এমন কিছু দল রয়েছে যারা নারীদের উচ্চশিক্ষা, সহশিক্ষা, বিশেষ করে প্রকাশ্য সমালোচনা করে থাকেন সহশিক্ষা, তাদের উচ্চশিক্ষা না হলে। এই দলগুলি একই সঙ্গে বর্তমানে আফগানিস্তানের তালেবান মডেলের শাসন, মানে তালেবান মডেলের শাসন বা তালেবানরা কোন দিকটা খারাপ করতেছে আফগানিস্তান থেকে বেশি করে তাকানো, সেদিকেও একটু নজর দিতে বলেন। নির্বাচনী ইশতেহারে বিষয়গুলি এগুলি পরিষ্কার করা হবে আমরা আশা করি। কিন্তু আমি আরেকটা জিনিস একটু খেয়াল করতে পারি যে ভারত বিরোধিতা আর তালেবান বিরোধিতা কি একসঙ্গে যায়? আমরা কিন্তু দেখতে পাই যে তালেবানদের এখন সবচেয়ে বড় বন্ধু হচ্ছে মোদী সরকার। অন্যান্য অনেক ইসলামিক কায়দায় না, শুধু ইসলামী শরিয়ায় পরিচালিত অনেক রাষ্ট্রের সাথে আফগানিস্তানের সেই অর্থে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আমরা দেখেছি তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন, লাল গালিচা সংবর্ধনা তাকে দেওয়া হয়েছে। আমাদের ক্রিকেট নিয়ে আমরা তা নিয়ে আলাদা করে কথা বলবো নিশ্চয়ই, যেটা জাতীয় ক্রিকেট কূটনীতিতে ভারতের অবস্থান বা ভারতের সঙ্গে ক্রিকেট কূটনীতি নিয়ে নিশ্চয়ই আমরা আরেকটু কথা বলতে চাইবো। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবো রাশিদ খান আফগানিস্তান ক্রিকেট দলের আমার মনে হয় যে এখন পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দলে যত খেলোয়াড় আসছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়, সবচেয়ে স্টার, সবচেয়ে তারকা খেলোয়াড় তিনি, কিন্তু মুস্তাফিজকে না নেওয়ার ক্ষেত্রে ভারতীয় সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন। মানে আমরা দেখেছি যে তিনি মনে করছেন যে এটি ঠিকই আছে, এটি আসলে এরকমই করা দরকার ছিল। মানে এই আফগানিস্তানের সাথে বা এই আফগানিস্তানের ব্যাপারে বা তালেবান শাসনের ব্যাপারে বা তালেবানদের ব্যাপারে আমরা একরকম ভাবনা, ভারতের ক্ষেত্রে আরেক রকম ভাবনা, এই দুইটা ভাবনা কেমনে পাশাপাশি যায় এইটাও আমি আসলে বুঝতে পারি না। আমি আবারও বলি, এখন পর্যন্ত কিন্তু ভারতের সবচেয়ে বড় বন্ধু, বা উল্টা করে বলি আফগানিস্তানের তালেবানদের সবচেয়ে বড় বন্ধু কিন্তু ভারত,
আপনারা দেখবেন পাকিস্তানের প্লেয়ারদের জন্য আইপিএল খেলা নিষিদ্ধ, পাকিস্তানের সাথে ভারতের কূটনীতিক সম্পর্ক তো নাই, আজকে যুদ্ধ লাগে কালকে যুদ্ধ লাগে অবস্থা, অথচ আফগানিস্তানের খেলোয়াড়রা শুধু আইপিএলে বা তাদের অভ্যন্তরীণ ক্রিকেটে খুব ওয়েলকামই না, তারা তাদের পক্ষে হয়ে মন্তব্য দেন, তাদের লোকেরা সেখানে সফর করেন, আফগানিস্তানকে বন্ধু বলেন। মানে এটা একটা অদ্ভুত পরিস্থিতি আর কি। ক্রিকেটের কথা